পাক ভারত যুদ্ধবিরতির পর ঘরে বাইরে বেকায়দায় মোদি সরকার, দিল্লির ব্যর্থতা নাকি পাকিস্তানের জয়, কি বলছেন বিশ্লেষকরা? সংঘাতে ভারতের ক্ষতি পাকিস্তানের চেয়ে 20 গুণ বেশি, সামরিক খরচ ও শেয়ার বাজারে ধস, বিশাল আর্থিক ধাক্কা সামলাতে পারবে কি তারা? কারো চাপে ইরান পরমাণু কার্যক্রম থেকে সরে যাবে না, আমেরিকার সাথে চতুর্থ দফা আলোচনার পর তেহরানের হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভারত পাকিস্তান তুমুল লড়াইয়ে জয় পেল কে? সর্বাত্মক যুদ্ধের একেবারে কিনারা থেকে ফিরে আসার পর এখন চলছে সেই আলোচনা, চুলচেরা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতিতে যাওয়ায় দেশের ভেতরে ব্যাপক সমালোচনার মুখে মোদি সরকার। প্রশ্ন উঠেছে, এটি কি ভারতের পররাষ্ট্রনীতির পরাজয়? বিপরীতে একে কূটনৈতিক বিজয় দাবি করেছে পাকিস্তান সরকার ও জনগণ। কাশ্মীরকে বরাবরই অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখছে দিল্লি, কিন্তু এবারের সংঘাত কাশ্মীরকে নিয়ে এসেছে আন্তর্জাতিক আলোচনার টেবিলে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধবিরতি আসলে মোদি সরকারের কৌশলগত ব্যর্থতা। সাময়িক সমঝোতা কতদিন টিকবে তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক অনিশ্চয়তা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সর্বাত্মক যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে থাকা ভারত ও পাকিস্তান হঠাৎ করেই অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। কাশ্মীর ইস্যুকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় দাবি করে এতে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ মানতে বরাবরই নারাজ ভারত। অথচ ট্রাম্পের মধ্যস্থতায় নয়াদিল্লির সম্মতি তীব্র সমালোচনার মুখে ফেলেছে মোদি সরকারকে। বিশ্লেষকরা বলছেন, অপ্রত্যাশিত যুদ্ধবিরতির জেরে ভারতের বিপদ বাড়লেও একাধিক মঞ্চে জয় পেয়েছে পাকিস্তান। কাশ্মীর ঘিরে পুরনো দ্বন্দ্বকে আন্তর্জাতিক মঞ্চে উঠিয়ে আনার বিষয়টি ইসলামাবাদের গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, উগ্র জাতীয়তাবাদ ও পাকিস্তান বিরোধিতাকে হাতিয়ার বানিয়ে এবারের ব্যর্থতা সামাল দিতে পারবেন নরেন্দ্র মোদি? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মোড়ল হয়ে উঠতে চাইছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। এবারের কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয়া মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে ধরা হচ্ছে। অস্ত্রবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন তিনি ভারত ও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াবেন এবং কাশ্মীর নিয়ে একটি শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোবেন। পাকিস্তান এমন প্রস্তাবকে স্বাগত জানালেও কোনো প্রতিক্রিয়া দেয়নি ভারত, বরং এই ঘোষণাকে ঘিরে ভারতীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, দেশের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের মতো বহিরাগত পক্ষের নাক গলানো কেন মেনে নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? নয়াদিল্লি কি তাহলে হারিয়ে ফেলছে নিজের স্বাধীন কণ্ঠস্বর? পাক ভারত যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই গাছাড়া অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ট্রাম্পের হঠাৎ আবির্ভাব ও অস্ত্রবিরতির রায় ঘোষণা অনেক ভারতীয়র কাছে ছিল অপমানজনক ঘটনা। কংগ্রেসের এক মুখপাত্র স্পষ্ট ভাষায় প্রশ্ন তুলেছেন, ভারত কি শেষ পর্যন্ত অন্যদের আদেশ মেনে চলতে শুরু করেছে? কাশ্মীরের মতো স্পর্শকাতর ক্ষেত্রে দিল্লির উপর সমঝোতা চাপিয়ে দেওয়ার বিষয়টি সরাসরি আঘাত হেনেছে ভারতের জাতীয় অহংকারে। সংশয়ের মুখে পড়েছে মোদি সরকারের পররাষ্ট্রনীতির ক্ষমতা। এবারের সংঘাত সমাধানে মার্কিন হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে পাকিস্তান, কিন্তু মার্কিন ভূমিকা অস্বীকার করে ভারতীয় নেতৃত্ব বলছে যুদ্ধবিরতির সমাধান তারা পাকিস্তানের সঙ্গে সরাসরি করেছে। সংঘর্ষ শেষ হওয়ার পর নিজ নিজ বিজয় নিয়ে জোরালো প্রচারে নেমেছে উভয় পক্ষ। পাকিস্তান আত্মসমর্পণ করেছে। অস্ত্রবিরতি কার্যকর হতেই এমন বক্তব্য দেখা গেছে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে। অন্যদিকে বীরত্বের সাথে ভারতীয় আগ্রাসন থামানোর জন্য নিজেদের সামরিক বাহিনীর প্রশংসা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। যুদ্ধ জয়ের একতরফা প্রচারণা চালালেও দুই দেশই পাশ কাটিয়ে যাচ্ছে বাস্তবিক ক্ষয়ক্ষতির হিসাব। পাক ভারত সীমান্তে আপাতত থেমেছে গোলাগুলি, পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা, যুদ্ধবিমান ও মিলিটারি ড্রোনের উড়াউড়ি। কাশ্মীরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো স্থায়ী সমাধান ছাড়াই এমন তড়িঘড়ি সমঝোতা কতদিন টিকবে সেটা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। আগ বাড়িয়ে যুদ্ধ শুরু করে আবার আমেরিকার চাপে পিছু হটায় ঘরে বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক মুনাফার আশায় নেওয়া দিল্লির সামরিক ঝুঁকি ইসলামাবাদকেই দিয়েছে বহুমুখী ফায়দা। দুই দেশের মধ্যে অবৈধ সীমান্ত লঙ্ঘন, পানিবণ্টন চুক্তি, সন্ত্রাসবাদ সহ অমীমাংসিত বিষয়গুলোর গ্রহণযোগ্য সমাধান না হলে আগামীতে পাক ভারত সংঘাত হবে আরও ভয়াবহ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
পাকিস্তানের হামলায় এক রাফাল যুদ্ধবিমান ধ্বংস হওয়ায় ভারতের ক্ষতি হয়েছে প্রায় $400 মিলিয়ন। আক্রমণের শুরুটা যেমন ভারত করেছিল তেমনি ক্ষতির পরিমাণটাও তাদেরই বেশি। ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সংঘাতে ভারতের ক্ষতি পাকিস্তানের চেয়ে অন্তত 20 গুণ বেশি। সংঘাত শুরু হলে সামরিক খরচ তো ছিলই, পাশাপাশি শেয়ার বাজারে ধস, বিমান চলাচল সীমিত, ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত হওয়ায় বিশাল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে দুই দেশই। আমেরিকার নয়া শুল্ক নীতির পরেই সংঘাতের ক্ষয়ক্ষতি, সব মিলে দুই দেশ কি পারবে বিশাল অর্থনৈতিক ধাক্কা সামলাতে? বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই পক্ষই। তবে ভারতের ক্ষতির পাল্লা পাকিস্তানের চেয়ে অনেক বেশি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে পাকিস্তানের তুলনায় অন্তত 20 গুণ বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারত। কয়েকদিনের এই সংঘাত কেবল সীমান্তের গোলাগুলি বা বিমান হামলাতেই সীমাবদ্ধ ছিল না। এটি দেশ দুটির অভ্যন্তরীণ অর্থনীতি, বিনিয়োগ পরিস্থিতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রাতেও ব্যাপক প্রভাব ফেলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রন্টলাইন জানায়, যুদ্ধ পরবর্তী বিশ্লেষণে দেখা গেছে যে ভারতের মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $83 বিলিয়ন। এই বিপুল ক্ষতির মধ্যে উল্লেখযোগ্য অংশ এসেছে শেয়ার বাজার থেকে। মাত্র 2 দিনের মধ্যেই বিনিয়োগকারীরা প্রায় $82 বিলিয়ন সরিয়ে নেয়, যা টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত হয়। বিমান চলাচল সীমিত থাকায় প্রতিদিন প্রায় $8 মিলিয়ন ক্ষতি হয় বিমান সংস্থাগুলো। পাশাপাশি যুদ্ধের কারণে স্থগিত ছিল ভারতের সবচেয়ে বড় টুর্নামেন্ট IPL, আর এতে ক্ষতি হয়েছে প্রায় $50 মিলিয়ন বেশি। এছাড়া এক রাফাল যুদ্ধবিমান ধ্বংস হওয়ায় প্রায় $400 মিলিয়ন নষ্ট হয় এবং বাড়তি সামরিক খরচে আরও $100 মিলিয়ন খরচ হয়েছে। পাকিস্তান এই সংঘাতে তুলনামূলকভাবে কম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। জুম বাংলা ও এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য মতে পাকিস্তানের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $4 বিলিয়ন। এর মধ্যে করাচি স্টক এক্সচেঞ্জে পতনের মাধ্যমে $2.5 বিলিয়ন, বিমান চলাচলে $20 মিলিয়ন এবং পাকিস্তান সুপার লিগ স্থগিত থাকায় $10 মিলিয়ন ক্ষতি হয়। পাশাপাশি সামরিক খাতে অতিরিক্ত $300 মিলিয়ন ব্যয় হয়। তবে বিশ্লেষকরা বলছেন, ভারতের তুলনায় ক্ষতি কম হলেও দেশটির দুর্বল অর্থনৈতিক কাঠামোর কারণে এর প্রভাব অনেক গভীর হতে পারে। মানবিক ক্ষতির দিক থেকেও পরিস্থিতি উদ্বেগজনক। কাশ্মীর ও সীমান্তবর্তী অঞ্চলে অন্তত 66 জন বেসামরিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে। ভারত দাবি করছে তারা সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে শতাধিক জঙ্গি হত্যা করেছে, যদিও পাকিস্তান এই দাবি অস্বীকার করছে। পাশাপাশি পেহেলগাম হামলার পর থেকে অস্ত্রবিরতি পর্যন্ত কাশ্মীর এলাকায় বন্ধ ছিল পর্যটন ও পর্যটন নির্ভর সব ব্যবসা প্রতিষ্ঠান। আধুনিক যুদ্ধ শুধু সামরিক পরিসরে সীমাবদ্ধ থাকে না, অর্থনীতি, প্রযুক্তি ও মানবিক কাঠামোতেও এর সুদূরপ্রসারী প্রভাব পড়ে। এই সাম্প্রতিক সংঘাত এর প্রকৃত উদাহরণ। অস্ত্রবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধ থেমে গেলেও বহাল রয়েছে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব ও রাজনৈতিক উত্তেজনা। দুই দেশ যদি অস্ত্রবিরতি উপেক্ষা করে আবারও সংঘাতে জড়ায়, তাহলে পাল্লা দিয়ে বাড়বে আর্থিক ক্ষতির পরিমাণও। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এবার চেনাব নদীর পানি নিয়ে পাকিস্তানের সাথে নতুন যুদ্ধ খেলায় মেতেছে ভারত। পেহেলগাম হত্যাকাণ্ডের পরে পাকিস্তানের সাথে তীব্র উত্তেজনার সময় সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং চেনাব নদীর প্রবাহ আটকে দেয় ভারত সরকার। ফলে পাকিস্তানের দিকে চেনাব নদীর জলস্তর আশঙ্কাজনকভাবে কমে যায়। তবে সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে পানি বেড়ে গেলে চেনাব নদীর বাগলিহার ও সালাল বাঁধের 3টি পয়েন্টের গেট খুলে দেয় ভারত সরকার। এতে পাকিস্তান অংশে নদীর নিচু অঞ্চলগুলো প্লাবিত হয়ে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি প্রাণঘাতী সংঘাতের পর শনিবার বিকেলে অস্ত্রবিরতিতে রাজি হয় দুই দেশ, কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরে জমে থাকা সংকট এখনও কাটেনি। যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক হস্তক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে ঠিকই, কিন্তু ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখার বিষয়ে এখনও অনড়। উল্টো চেনাব নদীর পানি ছেড়ে দিয়ে পাকিস্তানকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে ভারত। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই গত সোমবার
ভারত আকস্মিকভাবে চেনাব নদীর পানি নিষ্কাশন বন্ধ করে দেয়। ফলে নদীটির পাকিস্তান অংশে পানি প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। তবে ভারতের জম্মু কাশ্মীরে টানা বৃষ্টির কারণে পানি বেড়ে গেলে গত 8 মে চেনাব নদীর বাগলিহার ও সালাল বাঁধের 3টি পয়েন্টের গেট খুলে দেয় ভারত সরকার। সরকারিভাবে এখনো পর্যন্ত বাঁধের গেট খোলার প্রকৃত কারণ জানানো হয়নি। গেট খোলার ফলে পাকিস্তানে চেনাব নদীর শুকিয়ে যাওয়া এলাকাগুলোতে আবারও পানি প্রবাহিত হচ্ছে। এতে নদীর নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তান প্রশাসন ইতিমধ্যে কিছু এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে। নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বন্যা সতর্কতা ও জনসচেতনতা বৃদ্ধির জন্য বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। চেনাব নদী ভারতের জম্মু ও কাশ্মীর হয়ে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ দিয়ে প্রবাহিত হয় এবং সুতলজ নদীর সঙ্গে মিলিত হয়ে পাঞ্জনদ গঠন করে, যা পরে সিন্ধু নদীতে গিয়ে মিশে যায়। সিন্ধু পানি চুক্তি অনুসারে নদীর প্রবাহে বড় ধরনের হস্তক্ষেপের আগে পাকিস্তানকে অবহিত করতে বাধ্য ছিল ভারত। তবে চুক্তি স্থগিত হয়ে যাওয়ায় এ বিষয়ে পাকিস্তানকে কিছুই জানায়নি ভারত সরকার। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও 1960 সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ কূটনৈতিক পদক্ষেপগুলো নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। চাষাবাদে প্রায় 80% পানির জন্য সিন্ধু পানি চুক্তির উপর নির্ভরশীল পাকিস্তান। ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সংকট সৃষ্টি হয়েছিল তার সহজ সমাধান হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। আমাদের জানা উচিত যে সিন্ধু চুক্তি কেবল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, এটি বাতিল করা হয়নি। 2016 সালে কাশ্মীরে সংগঠিত সন্ত্রাসী হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিবৃতিতে বলেছিলেন, রক্ত এবং পানি একসাথে প্রবাহিত হতে পারে না। আমার মনে হয় তিনি পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডের শাস্তি দিতে পানি প্রবাহ ব্যাহত করার পথ বেছে নিয়েছেন। ভারতের অভিযোগ ছিল যে পাকিস্তান ঝিলাম এবং চেনাব নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে পানি প্রবাহকে উজানে স্থানান্তর করার চেষ্টা করছে। ফলে এটি নতুন কিছু নয়, পূর্ববর্তী উত্তেজনার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। যুদ্ধবিরতি স্বস্তি এনেছে, কিন্তু পানি চুক্তির মতো দীর্ঘস্থায়ী সংকটগুলো সমাধান না হলে এই শান্তি বেশি দিন টিকবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাই আসন্ন দ্বিপাক্ষিক আলোচনায় যুদ্ধবিরতির পাশাপাশি পানি বন্টন ইস্যুতেও ন্যায্য সমাধান খুঁজে পাওয়া এখন সময়ের দাবি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। কোন দেশের চাপে ইরান তার পারমাণবিক কার্যক্রম থেকে সরে দাঁড়াবে না বলে আবারও সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ইরানকে দুর্বল ভাবার সুযোগ নেই। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে চতুর্থ দফা আলোচনার পরেই প্রতিক্রিয়া দিলেন ইরানের প্রেসিডেন্ট। পরমাণু কর্মসূচি নিয়ে আবারও আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র, দুই দেশই। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ভয় দেখিয়ে লাভ নেই। কোনো দেশের চাপে ইরান তার পারমাণবিক কর্মসূচি থেকে সরে দাঁড়াবে না। অনেকে ভাবে ইরান দুর্বল রাষ্ট্র, কিন্তু সেটি ভাবারও সুযোগ নেই। রবিবার মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, তবে বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা সেবা সচল রাখতে পারমাণবিক কার্যক্রম সচল রাখতে চায় তেহরান। কারো সমর্থন ছাড়াই ইরান নিজেকে রক্ষার সামর্থ্য রাখে বলেও মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট। ইরান পারমাণবিক অস্ত্রের পেছনে ছুটছে না। আমেরিকা চায় আমরা এই ধরনের অস্ত্র তৈরি না করি। আমরা তাদের কথা মানতে চাই। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ইরান সবসময় ইতিবাচক চিন্তা করে, কিন্তু তার মানে এই না যে পারমাণবিক কার্যক্রম থেকে সরে দাঁড়ালেই সবকিছুর সমাধান হয়ে যাবে। বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা ও কৃষিকাজের মতো বিষয়গুলো সচল রাখতে আমাদের পারমাণবিক কর্মসূচি সচল রাখতে হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের রাজধানী মাস্কোটে ইরান যুক্তরাষ্ট্রের চতুর্থ দফায় বৈঠকের পর উভয় পক্ষই ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত দিয়েছে। তবে বিষয়টি সমাধানে আবারও আলোচনায় বসতে চেয়েছে ইরান যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, আলোচনা থেকে সরে দাঁড়াবে না তেহরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশে পৃথিবীর জন্য ধ্বংস বয়ে আনে এমন কোনো কাজ করবে না তেহরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশে আমরা পারমাণবিক অস্ত্র তৈরির মতো বিষয়ে আগ্রহ দেখাই না। এটি পৃথিবীর জন্য ধ্বংস বয়ে আনে। তবে বৈজ্ঞানিক গবেষণা ও শান্তিপূর্ণ কাজ চলমান রাখতে পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার কোনো উপায় নেই। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ নিরসনে ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনায় বসা জরুরি। কোনো নিষেধাজ্ঞা বা হুমকিতে সমাধান নয়, বরং যুদ্ধের শঙ্কা তৈরি হয়।
শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।